আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো যেহেতু এই ভিডিওটার ভিউ অনেক বেশি হবে, আমি শুরুতেই মার্কেটিং করে নিচ্ছি। তুমি চাইলে আমাদের কিউএনএ সিরিজের বইগুলো কিনতে পারো। আর এজ কোর্সে আমাদের বেশ কিছু কোর্সে রেজিস্ট্রেশন চলছে, সেগুলো রেজিস্ট্রেশনের সকল তথ্যাবলী তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। মার্কেটিং অংশ শেষ, মূল ভিডিও। সো তোমাদের অনেকের অনুরোধ ছিল যে মেডিকেল এ টু জেড, ভার্সিটি এ টু জেড, দেন ইঞ্জিনিয়ারিং এ টু জেড দরকার। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বলতে আমি মেইনলি ফোকাস করবো বুয়েটকে। তাছাড়া যারা বুয়েটের প্রিপারেশন ভালো মতো নেবে তার ইনশাল্লাহ কুয়েট, রুয়েট, সাস্ট, আইওটি এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। সো আমরা আজকের ভিডিওটা হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অবলিক বুয়েট প্রিপারেশন এ টু জেড। আমি সকলকে বলবো যে ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট যথেষ্ট মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখা, নাহলে তোমার হয়তো বা বেশ কিছু জিনিস মিস করে যাইতে পারো। কারণ তুমি মিস করলে আমার তাতে কোনো যায় আসে না, জাস্ট সেইং। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এ টু জেড, পয়েন্ট নাম্বার 0, একদম এক নাম্বারও না, 0 নাম্বার পয়েন্ট, অস্বাভাবিক পড়াশোনা। অস্বাভাবিক রকমের পড়াশোনা, মানে এইটা পড়াশোনা স্বাভাবিক হবে না। তুমি একটু জাস্ট যে এরিয়াতেই থাকো, আমি তো মফস্বল দিনাজপুরের ছেলে, তুমি তোমার আশপাশের যদি একটু ঘাটাঘাটি করো, তুমি বুয়েটের ভাইয়া পাবা তোমার এলাকাতে, বুয়েটে পড়ে বা কুয়েটে পড়ে এরকম ভাইয়া পাবা। একটু নিজেকে প্রশ্ন করে দেখো তো কয়জন পায়। আমাদের দিনাজপুরের নর্মাল ইতিহাস বলে প্রতি বছর 10 জন পায়। দিনাজপুর থেকে এইচএসসি পরীক্ষা দেয় কতজন? 10 লাখ। কয় লাখ? সরি 10 লাখ না, সরি 2 লাখ। তার মধ্যে পায় 10 জন। সো 2 লাখের মধ্যে 10 জন পায় বুয়েটে। তার মানে এই মানুষগুলা কিন্তু সিলেক্টিভ, চিনতে পারবা তুমি ফেস। এই মানুষগুলা কোনোদিন এরকম কোনোদিনই পাবা না যে একজন মানুষ বুয়েটে পড়ে কিন্তু সে পড়াশোনা করে নাই। হ্যাঁ, হইতে পারে এখন সে পড়ে না, হইতে পারে সে একটা সময় সে পড়তো না, বাট এইটা 1000% শিওর যে সে এইচএসসি লেভেলে উঠে শুধু পড়ে নাই, মানে নর্মাল পড়াশোনা দিয়ে সে চান্স পায় নাই। সে অস্বাভাবিক রকম পড়াশোনা করছে, পাগলের মতো পড়ছে। ডেইলি 3 ঘন্টা 5 ঘন্টা এগুলো নর্মাল পড়া, 14 ঘন্টা 15 ঘন্টা পড়তে হচ্ছে। এখন যদি কেউ তোমার এরকম কোনো বড় ভাই বলে যে না আমি পড়ি নাই, তাহলে হয়তো বা সে এক্সেপশন। বাট আমার জানা মতে আমার ভার্সিটির 1000 জনের মধ্যে 900 জনই সম্মত হবে এইটা বলে যে সে ইন্টার লাইফটা পাগলের মতো পড়ছে, অ্যাডমিশন টাইমটা পাগলের মতো পড়ছে। সো এই যে এতজনের মধ্যে আলাদা হওয়াটা, এটার জন্য তোমাকে অনেক বেশি পড়তে হবে। মানে এটা নর্মাল পড়াশোনা দিয়ে পারবা না যে এইটা বই পড়লে হবে, ওইটা বই পড়লে হবে, হ্যান ত্যান। তুমি যদি যে কাউকে জিজ্ঞেস করো যে কোথায় চান্স পাওয়া সবচেয়ে কঠিন বাংলাদেশের মধ্যে, এক কথায় উত্তর আসবে বুয়েটে। কেন? কারণ 3 ঘন্টার এক্সাম হয়, রিটেন এক্সাম হয়, অনেক প্রকার মারপ্যাচ আছে। সো এই প্রিপারেশনটা সবচেয়ে কঠিন, এটা নির্দ্বিধায় যে কেউ স্বীকার করবে। সো এই জায়গাতে তুমি ইজিলি চান্স পাবা, এইটা ভাবা ভুল। সো এই এত কিছুর একটা জিস্ট কথা হলো যে ভাই তোমাকে প্রচুর পড়তে হবে, নাহলে তুমি এই যে এই 20টা পয়েন্টের একটাও করতে পারবে না যদি তোমার প্রচুর পড়ার মেন্টালিটি না থাকে। তুমি যদি ভাবো যে শর্টকাট দিয়ে বা একটা বই পড়ে বা একটা গাইডের নাম বলেন যেটা পড়ে চান্স পাবে, এরকম নাই। হ্যাঁ, কিছু বই আছে যেগুলো পড়লে অনেক আগায় যাবা, বাট নট লাইক দ্যাট ওটা পড়লেই শেষ। সো প্রচুর 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 পড়া মেন্টালিটি করতে হবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে, অথবা এই বছর যদি অ্যাডমিশন টাইম হয় প্রচুর পড়া মেন্টালিটি নিয়েই তোমাকে আগাইতে হবে। 2 নম্বর পয়েন্ট, আগে ভর্তি যোগ্যতা ফিল আপ করে, এটা হলো 0.1 পয়েন্ট। আমাদের বিশ্বজিৎ স্যার দিনাজপুর সরকারি কলেজে একটা কথা বলতো যে বুয়েটে পড়তে চাও, আগে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করো। বুয়েটের একটা রিকোয়ারমেন্টস আছে, বাংলা ইংলিশে তারা সার্টেন পয়েন্ট রিকোয়ার করে, কোনো সময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের টোটাল মার্ক রিকোয়ার করে, কখনো ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশের ম্যাথের একসাথে করে একটা পয়েন্ট 22.5 পয়েন্ট চায়। এক এক বছর এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, বাট অ্যারাউন্ড এগুলোতে যদি সামারি বলা যায় যে এগুলোতে A+ থাকাটা তোমাদের বাকিদের চাগা রাখবে। এগুলোতে 80 বা 90+ নাম্বার থাকলে তোমার পরীক্ষা দেওয়ার গ্যারান্টি শিওর। এরকম না যে তোমাকে পাইতে হবে, বাট তোমার এইচএসসিতে ভালো করাটা যথেষ্ট ম্যান্ডেটরি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রতি বছর এইচএসসি পরীক্ষাতে আমি যদি ধরে নিই 20 লাখ, যদিও তার চেয়ে বেশি হয়, যদি ধরে নিই 20 লাখ, তার মধ্যে ভর্তি পরীক্ষা দেয় কতজন? 12,000 জন। তার মধ্যে সিলেক্ট করে কতজন? 1000 জন। এখন একটা ছোট্ট ক্যালকুলেশন করি, এই যে ক্যালকুলেটর, যে 1000 ডিভাইডেড বাই 20 লাখ ইন্টু 100, দ্যাট ইজ 0.05%। মানে গোটা দেশের 0.05% মানুষজন বুয়েটে পড়বে। সো এই যে তুমি একটা জায়গায় চান্স পাইতে যাচ্ছ, পড়তে যাচ্ছ, সেটার জন্য তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষার যোগ্যতা অর্জন করতে হবে, এবং এই যে 0.05%-এর মধ্যে থাকার জন্য তোমাকে অস্বাভাবিক পড়াশোনা করতে হবে। এবার চলে আসি পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ফোকাস অন ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি উপর যথেষ্ট ফোকাস দেওয়া শুরু করবা, যে তাতে তোমার এগুলোর উপর ফোকাস থাকে। হ্যাঁ, অন্যান্যগুলো ছাড়ে দিব তা না, বাট এগুলা যে তোমার মেইন, তুমি যে ইঞ্জিনিয়ারিং পাবলিক সেটা যাতে বোঝা যায়।
আবার এই ভুলটা যাতে না করি যে ইঞ্জিনিয়ারিং পাবলিক আমি বাংলা পড়ি না, আমি বায়োলজি বুঝি না, সেটা না। বুয়েটের 900 জনের মধ্যে 750 জন যথেষ্ট ভালো করে বায়োলজিতে, তারা অন্যান্য সাবজেক্টে যথেষ্ট ভালো। মোস্ট ট্যালেন্টেড মানুষরাই কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে আসে। সো তারা এরকম না যে 2-3টা সাবজেক্ট টোটাল বাদ দিয়ে আসছে। সো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে যথেষ্ট ইম্পর্টেন্স দিব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, বাট সাথে অন্যান্য সাবজেক্টগুলো রাখবো কি জন্য, যাতে আমার ভর্তি যোগ্যতাটা থাকে। ঠিক আছে, কখনো তুমি 4 পয়েন্ট নিয়ে তো আর বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। সো প্রথম 12,000 পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, সো আগে ভর্তি যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে কথা হলো যে ইঞ্জিনিয়ারিং এর জন্য কি বই পড়বো। অনেস্টলি স্পিকিং আমি প্রথম কথা বলি, উদ্ভাসের কনসেপ্ট বুকের উপরে কোনো বই নাই। যদি এটা না পাও, এরিয়াতে অ্যাভেলেবল না থাকে, হ্যাঁ কোন ইয়ারেরটা পড়বো, যত রিসেন্ট পাবো তত। জয়কলির বুয়েট সিরিজ এইটাও যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে কয়েকদিন পরে এই দুটার মতো একটা বই আমরা লেখার চেষ্টা করছি, মার্কেটিং কিউএনএ ইঞ্জিনিয়ারিং মেগাবুক, সেই বুকটাও হয়তো ভালো। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য বই কি বা গাইড কি, কনসেপ্ট বুক অথবা বুয়েট সিরিজ অথবা কিউএনএ ইঞ্জিনিয়ারিং মেগাবুক। এইবার একটা বইয়ের নাম বলবো যেটা হলো ইঞ্জিনিয়ারিং এর বাইবেল। বাইবেল বলতে এই বইটা যদি তুমি পড়ো, যেমন এই বইটা নিয়ে কিছু কথা আছে যে তুমি যদি এই বইটা পড়ো তোমার চান্স শিওর। কথাটা আংশিক সত্য। এই বইটা পড়া, যেমন নামাজ পড়তে বলে না, নামাজ কায়েম করতে বলছে, মানে তুমি পড়ো এবং অন্যকে পড়তে বলো, এইটা হলো মূল কথা ইসলামের। ঠিক তেমনি এইটা পড়লে যে তোমার চান্স শিওর তা না, এটা তোমাকে পড়তে হবে, সলভ করতে হবে, এবং এইটার কোশ্চেন যখন আমি চেঞ্জ করে দেবো তখন পারতে হবে। এইটা হলো চান্স পাওয়ার মূল কথা। সো কোশ্চেন ব্যাংক সলভ করা মানে যে আমি কোশ্চেন ব্যাংকটা দেখে গেলাম, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এর বাইবেল, ঠিক আছে। সো এইটা যে আমি শুধুমাত্র হ্যাঁ এটা খুব সোজা, হ্যাঁ খুব সোজা, ওরে বাবা সোজা তো লাগবেই রে ভাই, কিন্তু যে পরীক্ষা দেয় সে জানে কত কঠিন। সোজা কোশ্চেন এটা তোমার দেখার বিষয় না, তোমাকে সলভ করতে হবে। সলভ করা মানে ওই কোশ্চেনটা বুঝা, ওই কোশ্চেন রিলেটেড থিওরিটা খুব ভালো মতো বুঝা, এবং নিয়ম হলো যে ওই টাইপের ম্যাথ যদি তোমাকে চেঞ্জ করে দেই, যে কোনোবার দণ্ড চুম্বক দিয়ে আসছে, এবার আমি গোলাকার চুম্বক দিলাম, কোনোবার আমি ঘূর্ণায়মান বস্তুটা সিলিন্ডার দিলাম, কোনোবার রিং দিলাম, যাতে চেঞ্জ করে দিলে সেম থিওরি থেকে তুমি পারো, এইটা ইনশিওর করতে হবে। দেন ইটস এ বাইবেল। তুমি জাস্ট নিজের কাজ করে গেলে, সলভ দেখে গেলে লাভ হবে না। এখন কথা হলো ভাইয়া এগুলা বই, আচ্ছা উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে জয়কলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে। আর মার্কেটিং এর জন্য বলছে, আমরা চেষ্টা করছি যে কিউএনএ ইঞ্জিনিয়ারিং, আচ্ছা কিউএনএ অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সাজেশন, যেটা হলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য একটা যথেষ্ট গোছানো কোশ্চেন ব্যাংক প্লাস একটা সাজেশন বুক, যে কোন টপিক থেকে কোশ্চেন আসবে কিনা, এটাও তোমাদের অ্যাডমিশন সিজনে অ্যাভেলেবল থাকবে। সো এই তিনটা যে কোনো একটা তুমি ফলো করো। এখন কথা হলো এই তিনটা আমরা কখন থেকে পড়বো, কোন টাইম থেকে পড়া উচিত। আমার কথা হলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে। ভাই আপনি কি পড়ছিলেন? অবশ্যই আমরা নীলক্ষেত থেকে ওই সময় উদ্ভাসের 12টা কনসেপ্ট বুক থাকতো, প্রত্যেকটা কনসেপ্ট বুক 100 থেকে 150 টাকা করে কিনে নিয়ে আসছিলাম দিনাজপুর অর্ডার দিয়ে। তারপর আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে পড়তাম। সো আমরা এটা অনেক আগে থেকেই পড়তে শুরু করছি। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যদি চাও যে এত ভালো জায়গায় পড়বা, তোমাকে যথেষ্ট আগে থেকে প্রিপারেশনটা শুরু করতে হবে, নাহলে তুমি কিন্তু পিছিয়ে যাবা। এমনও মানুষজন ঢাকায় আছে, নটর ডেম কলেজে আছে, যারা এই ফার্স্ট ইয়ার ফাইনাল দেওয়ার আগে এই বছরই উদ্ভাসী ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ইঞ্জিনিয়ারিং কোচিং করবে। সো যারা 1 বছর আগে থেকে কোচিং করতেছে, তার সাথে তুমি কম্পিট করতে যাবা, তুমি প্রথমবার যে এই বইগুলো দেখবা, তাহলে কিন্তু ধরা খাবা। এখন কিছু মিথ ক্লিয়ার করি, যে উদ্ভাসের কনসেপ্ট বুক পড়া যাবে না, কনসেপ্ট বুক খারাপ জিনিস, না এটা কেউ পড়ে নাকি হ্যান ত্যান। আমি কথা বলি, সবাই পড়ে, কিন্তু যেটা হলো পড়ার টাইমটা ভুল। অ্যাডমিশন টাইমটা হয়তো বা 3 মাস, বা এই বছর হয়তো বা 2 মাস হবে। সো ওই টাইমটাতে যায় যখন তুমি প্রথমবার তোমাকে এতগুলা কনসেপ্ট বুক, একটা ইঞ্জিনিয়ারিং বা এতগুলা বই ধরে দেওয়া হবে, তুমি দেখার পরে কি হবে, হতাশ হয়ে যাবা, কারণ তুমি অত কঠিন থিওরি বা অত কঠিন ম্যাথ কোনোদিন করোই নাই। সো ওই টাইমটাতে আমাদের মাথাটা একটা গ্রহণ করতে পারে না। বাট যখন একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা ফ্রেশ মাইন্ডকে ওই জিনিসটা দেওয়া হবে, তখন কিন্তু সে কিন্তু প্রথমে যেটা কঠিন লাগার সময়টা, সেটা কিন্তু 2 বছর ধরে পার করতেছে। দেন অ্যাডমিশনে যখন সে সেম বইটা পাবে, যে এইবার দেখবো আমি তোকে, তখন কিন্তু তার এটা সলভ করা হয়ে গেল। সে সলভ করা জিনিস আরেকবার যা করছে, তার মানে সে সেকেন্ড টাইমের মতো একটা প্রিভিলেজ পাচ্ছে। সো যাতে এরকম না হয় যে তুমি কনসেপ্ট বুক প্রথম কোচিং করার সময় জায়গায় দেখতেছো, কোপ আপ করতে পারবা না, পরেও কুল পাবা না, এবং যাদের সাথে তুমি কম্পিট করতে গেছো ওরা এগুলা ভাজে খায় আসছে একবার। সো তুমি তাদের সাথে পারবাও না। ভাইয়া অনেক ভাইয়া যে বলছে যে আমি উবার যে প্রথম দেখছি, মনে রাখবা এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল। বুয়েটে আমাদের ডিপার্টমেন্টে, আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একজন আছে যে কোচিং না করে চান্স পাইছে। এখন 1000 জনের মধ্যে 10 জন যদি কোচিং না করে চান্স পায়, তুমি কি বলবো যে ভাইয়া বাসায় বসে প্রিপারেশন নেওয়া যায়? না, ইজ এন এক্সেপশন। 1000 জনের মধ্যে 10 জন কিভাবে এক্সাম্পল হয়? 1000 জনের মধ্যে 10 জন যদি কোনো কিছু না করে চান্স পায়, সেটা কিভাবে এক্সাম্পল হয়? দ্যাটস এন এক্সেপশন। কৌশিক রায় ভদ্র ভাইয়া কোনো বাড়ির টিচারই নেয় নাই, বুয়েটা ফার্স্ট হয়ে গেছে, তো কৌশিক রায় ভদ্র ভাইয়া কি এক্সাম্পল? না, ইজ এন এক্সেপশন। বাকি সবাই বাড়িতে টিচার নিয়ে পড়ছে।
এই জিনিসটা যাতে বারবার বুঝি, নাহলে আমাদের বারবার তোমরা তো ভাই একাধিক চ্যানেলের ভিডিও দেখে বেড়াও, যার কারণে এই সব কনফিউশন শুরু হয়। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট এন্ড এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এই ক্যাপাবিলিটি দেখবা ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেক স্টুডেন্টের আছে। তুমি যে বুয়েটের ভাইয়ার কাছে বাসায় টিউশন নিতে বেশি প্রিফার করো কেন? কারণ তাকে যে কোনো একটা প্রবলেম দিলে সে সলভ করে দেয়। আমাদের একটা পুরো প্ল্যাটফর্ম আছে সলভিট, যেখানে মানুষজন প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ায়। সো এই প্ল্যাটফর্মে তুমি যুক্ত হয়ে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে পারো। বাট হোয়াট ইজ প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি? যে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলা প্রতি বছর হুবহু রিপিট না হইলেও সেম টাইপের আর একটা কোশ্চেন দেওয়া হয়। এমন অনেক কোশ্চেন আছে যেগুলো তোমাকে পরীক্ষা হলে তুমি জীবনে প্রথমবার দেখবা এবং ওখানে সলভ করে দিতে হবে। হ্যাঁ, বেশিরভাগ মানুষজন পারে না, বাট পারলে চান্স পাওয়াটা যথেষ্ট নিশ্চিত হয়ে যায়। সো এই প্রশ্নগুলো পারার জন্য এই সকল এত ক্রিটিক্যাল কঠিন কোশ্চেন যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলো, তুমি বুঝবা যে কতটা কঠিন হতে পারে কোশ্চেনটা। এই সকল কোশ্চেন কখন পারবা তুমি? যখন তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। এখন প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বলতে গেলে কখন থেকে বাড়াইতে হবে? যত কঠিন পারো, মানে একদম বিদেশি বই, অলিম্পিয়াডের বই, যা কিছু, মানে আমি বাংলা কথা বলবো বালছাল, যা বালছাল পারো করো। কোন সময়? ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। এই টাইমটা তোমার মাথা ফ্রেশ, এই টাইমটাতে তোমার টাইম অনেক, যা করো। বাট as soon as your admission comes, মানে যারা এবার এইচএসসি 2020 আসো বা তোমার অ্যাডমিশন সিজনে তোমার পড়াশোনা কনজেস্টেড করতেই হবে, তখন তুমি এইসব অযথা কঠিন প্রশ্ন সলভ করতে পারবে না। এইবার তোমার প্রশ্ন সলভিং হবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এর প্রবলেম সলভ। সো তুমি উদ্ভাসের কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুকের এক্সারসাইজ করবা কখন? হয়তো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। বাট অ্যাডমিশন টাইমে যারা ও সকল বালছাল করে টাইম খায় তার কিন্তু কোনো লাভ নেই। ওটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করে ক্যাপাবিলিটি বাড়াও। বাট অ্যাডমিশন টাইমে যাতে তোমার পড়াশোনাটা সেন্টার থাকে, যে না আমার দৌড়, আমার প্রবলেম সলভিং, আমার মাথার ক্রিটিক্যাল থিঙ্কিং, এভরিথিং ইজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ। আচ্ছা, দেন চলে আসবো ক্যালকুলেটারে এক্সট্রিম পারদর্শী হতে হবে। আমাদের অনেকের মনে একটা মেন্টালিটি আছে, আমি এমএস ক্যালকুলেটর দেখবো না, আমি অন্য ক্যালকুলেটর দেখবো না, আমি ওটা দিয়ে করবো। আচ্ছা, প্রথম কথা হলো, ধরো তুমি একটা যুদ্ধে গেছো, সবার হাতে বন্দুক আছে, ঠিক আছে, সবাই বড় বড় শটগান রাইফেল নিয়ে আসছে, তুমি ওখানে একটা তলোয়ার নিয়ে গেছো, তুমি তলোয়ার চালানো খুব পারদর্শী, ওকে খুব চাংফুং করতে পারো তুমি। বাট এট দি এন্ড অফ দ্য একজন ধাক করে গুলি করে দিলে তুমি মরে গেলা, লাভ কি হলো? সো বন্দুক আলা পাবলিক গুলা হলো 991EX ক্লাস উইস ক্যালকুলেটরটা। এটা নিয়ে চ্যানেলে বহুত ভিডিও দিছে, আমার কোনো স্পন্সর নেই, আমি নিজে ইউজ করতাম এটা। এই ক্যালকুলেটর দিয়ে সবচেয়ে দ্রুত 1000 রকমের ফাংশন করা যায়। ম্যাট্রিক্সের বড় বড় ম্যাথ ডিরেক্ট করে দেওয়া যায়, পরিসংখ্যানের বড় ম্যাথ করা যায়, বড় বড় ক্যালকুলেশন করা যায়, ভেক্টরের ম্যাথ করা যায়, ক্যালকুলাস ইন্টিগ্রেশন করা যায়, অনেক কিছুই করা যায়। এটা যারা ইউজ করবে সে তোমার কাছে একটা টাইম অ্যাডভান্টেজ পাবে, টেকনিক অ্যাডভান্টেজ পাবে, এবং ওখানে কিন্তু এরকম কোনো দেওয়াই না যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না বা বড় বড় ক্যালকুলেশন দেখাইতে হবে। সো যে এইটা ইউজ করবে সে কিন্তু স্কিল দিয়ে তোমার চা আগে আছে। তুমি এমএস ক্যালকুলেটর ইউজ করো, ভাইয়া আমি এমএস ক্যালকুলেটর দিয়ে খুব এথিক্যালি ম্যাথ করছি কিন্তু আমি চান্স পাই না, কারো যায় আসে না, তুমি চান্স পাও না, এটাতে কারো যায় আসে না, ঠিক আছে? সো ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে যথেষ্ট এক্সট্রিমলি দক্ষ হইতে হবে, যাতে কোনো কিছু টিপার আগে দ্রুত ক্যালকুলেটর। আমার ক্যালকুলেটর স্পিড যথেষ্ট ভালো ছিল, আমি নিজেকে অলওয়েজ মানে উদাহরণ হিসেবে উপস্থাপন কেন করি, কারণ আমি নিজেকে তো চিনি, অ্যাটলিস্ট আমার এবিলিটি তো জানি। দ্যাটস ওয়াই ক্যালকুলেটর প্রচুর ফাস্ট হইতে হবে, যাতে কোনো এরকম না হয় যে এমনও মানুষজন আছে যে ক্যালকুলেটারে কোণের একক ডিগ্রি থেকে রেডিয়ান আছে, এটা করতে পারে না। অ্যান্ড তুমি চাও তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ভার্সিটিগুলোর মধ্যে পড়বা, বুয়েট, কুয়েট, রুয়েট, রুয়েট, সাস্ট, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে তুমি পড়বা। এখন তুমি বলো দোষ কার? দোষ তোমার না আমার। সেইটা থেকে বোঝা যাচ্ছে ক্যালকুলেটর ব্যবহারে বা ক্যালকুলেটর ট্রিক্স শেখার ক্ষেত্রে অলওয়েজ 991EXটা আগে থেকে ইউজ করবা, এবং ক্যালকুলেটর ট্রিক্স ক্যালকুলেটর যাতে অনেক বেশি ফাস্ট হয়, যাতে কোনো একটা ম্যাথ বলার আগে তুমি ক্যালকুলেটর উত্তর বের করে ফেলতে পারো। কেন? 5 নাম্বার, কিছু বুয়েট প্রিপারেশন লেখে ইউটিউবে সার্চ দেওয়া বেশ কিছু ভিডিও আসবে। বুয়েট প্রিপারেশন কিভাবে নিতে হয়, বাংলাদেশের শ্রেষ্ঠ ভার্সিটিদের মধ্যে বুয়েট একটি, এখানে 600 মার্কের লিখিত এক্সাম হয়, 3 ঘন্টা এক্সাম হয়, বুয়েটে ভর্তি পরীক্ষা। আচ্ছা, তুমি কি সার্চ দিয়েছিলে জানি বুয়েট প্রিপারেশন? তুমি কি বলছিলে যে বুয়েট অ্যাডমিশন রিকোয়ারমেন্টস বা বুয়েট অ্যাডমিশন এক্সামের ডিটেলস? না, কারণ কোনো শালা জানেই না কি পড়তে হবে, এটা নিয়ে কেউ টিপস দেয় না। বুয়েটে কত মার্কের কোশ্চেন আসে, কোন সাবজেক্ট থেকে কি আসে এইটা তো ভাই আমি জানি, এটা কেন একটা ভিডিওর মধ্যে থাকে? আই ডোন্ট নো, বাট থাকে। সো আমরা ওই সব ভিডিওর মতো না বলি, আমরা কিছু রিয়েলিস্টিক কথা বলি। বুয়েটে 600 মার্কের এক্সাম হয়, 3 ঘন্টা এক্সাম হয়, 60টা প্রশ্ন থাকে, প্রত্যেকটাতে 10 মার্ক করে থাকে। রাউন্ড ফিগারে করলে প্রত্যেকটা প্রশ্নে তুমি টাইম পাবো কত মিনিট? 3 মিনিট। এবার ভাইয়া কতটুকু জায়গা পাবো? 3 আঙ্গুল। এই যে দেখো একটা সুন্দর মতো, এটা হলো আমার হিসাবের খাতা, 3টা আঙ্গুল বসাও, ম্যাক্সিমাম 4টা আঙ্গুল পাবা, ম্যাক্সিমাম। এই 4 আঙ্গুলের বাইরে কোনো জায়গা পাবো না। সো বুয়েট অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় যে সমস্যাটা, জায়গা স্বল্পতা। হ্যাঁ, তোমাকে লিখিত এক্সাম দিবে, বাট জায়গাটা এমন দিবে না যে ফাটে যাবে। তুমি যে ইন্টিগ্রেশন
1.5 পৃষ্ঠা করে করছো, ইভেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে খুলে দেখো না, এমন অনেক ম্যাথ পাবা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, তোমার হাতে লিখলে 2 পৃষ্ঠা হবে। ও ম্যাথ কেন দিয়ে রাখলো? কারণ তো যায় আসে না। যে পারার সে 3 মিনিটে 3 আঙ্গুল জায়গাতে সেই 3 ঘন্টাতেই টোটাল ম্যাথ করে আসবে, কিন্তু তুমি তাকায় থাকবা। ভাইয়া আমাদেরকে কি কোচিং এর সময় শর্ট করে ম্যাথ ছোট করে করানো শিখাবে না? না, জীবনে শিখাবে না। এইটা আমার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল, যে আমি অ্যাডমিশন কোচিং এ ভাবছিলাম যে টিচার যা আমাকে ম্যাথ ছোট করে কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিবে। না, শিখায়নি ভাই, ওটা কোনো কোচিং এ শিখায় না, এটা নিজেকে শিখে আসতে হয়। ভাইয়া জায়গা মেনটেন করা শিখাবে না। তুমি যদি 2 পৃষ্ঠা করে ম্যাথ করা অভ্যস্ত থাকো, তোমার যদি হাতের লেখা বড় হয়, ঠিক আছে, তুমি শেষ। কি করতে হবে তাইলে? যে কোনো একটা খাতা নিবা, খাতা নিয়ে একটা পৃষ্ঠার মধ্যে টান দিবা 3টা করে, যে এটা তো আমার ছোট খাতা, বাট এখানে 1 2 3 খাতাটা কয়টা সেগমেন্টে ভাগ হলো? 3টা সেগমেন্টে ভাগ হলো। এই 3 সেগমেন্টে তুমি বাসায় ছোট ছোট করে ম্যাথ করার প্র্যাকটিস করবা। তার মানে তুমি যখন দেখবা যে আমার কাছে এইটুক জায়গার মধ্যে একটা ম্যাথ করতে হবে, এই প্র্যাকটিসটা যদি তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন টাইমে করো, তখন দেখবা তোমার এই যে জায়গা নিয়ে যে স্বল্পতাটা, যে এইটুক জায়গার মধ্যে আমরা করতে পারতেছি না, এইটুক জায়গার মধ্যে করতে পারি না, যেটা নর্মালি অ্যাডমিশনের সময় সবচেয়ে বেশি সমস্যা হয়, এই সমস্যাটাতে তুমি ভুগবা না। তারপরে 3 মিনিটের যে ব্যাপারটা মনে রাখবো, তুমি একটা ম্যাথ খুব বুঝে খুব প্রতিপাদন করে, মানে ম্যাথ অলিম্পিয়াডের মতো করে প্রচুর চিন্তা করে সলভ করলাম, তোমার টাইম লাগলো 30 মিনিট। ঠিক সেম টাইমে তোমার আরেকটা ফ্রেন্ড কিচ্ছু বুঝলো না, কিচ্ছু জানলো না, ধূপ ধাপ ম্যাথ মুখস্থ করে দিয়ে গেল, 10টা ম্যাথ করলো। ও কত পাইলো? 100। তুমি কত পাইলা? 10। কে চান্স পাবে? ও। কেউ কি দেখতেছে যে তুমি খুব কষ্ট করে সলভ করছো? না। সো টাইম মেইনটেনিং ইজ এ ফ্যাক্ট। একটা কথা আছে না, টাইম ইজ মানি, এখানে হলো টাইম ইজ চান্স। টাইম মিস তো চান্স মিস। এই জায়গায় একটা পয়েন্ট উল্লেখ করি, এখানে দেখো গোল করে একটা জিনিস লিখছি, প্রতিপাদনটা কাটে দিছি, সূত্র মুখস্থ করতে হবে এবং তার প্রয়োগে ফোকাস করতে হবে। একটা কথা আমি একজনের উদাহরণ আজীবন দেই, আমি দিব, আমার ফ্রেন্ড রোকন, ওকে আমি ভালোবাসি, সো ওকে নিয়ে কিছু বললে আমাকে মানুষজন গালি দিলেও সমস্যা নেই, রোকন অ্যাটলিস্ট আমার উপর চেতবে না। সো রোকন এখন রুয়েটে পড়তেছে, কিন্তু আমি জানি রোকন আমার চেয়ে অনেক বেশি মেধাবী ছিল। রুয়েটে পড়া খারাপ কিছু কখনোই না, কিন্তু সে তো চাইতো, তার ইচ্ছা ছিল তো বুয়েটে পড়া, তার ইচ্ছাটা ব্যতিক্রম হয়ে রুয়েটে সে আসছে। এবং আমার কাছে মনে হয়, এবং সে নিজেও বলছে যে তার দোষটা ছিল সে যে কোনো সূত্র প্রতিপাদন করে পরীক্ষা হলে লিখতো। এখন এই প্রতিপাদনে তার হয়তো 1 থেকে 1.5 মিনিট এক্সট্রা যাইতো, তাহলে তার এখানে টাইম কত গেল? আর থাকলো 1.5 মিনিটে ম্যাথ করতে সে পারতো না, যার কারণে সে একটা সার্টেন টাইম পিরিয়ড পিছায় যেত। আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে আসলে ভাইয়া খুব ভালো ক্লাস নেয়, কখন? ভাইয়া প্রতিপাদন করাচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রতিপাদন কোন জায়গায়? বুয়েটের কোন কোশ্চেনটাতে সূত্রের প্রতিপাদন আসছে আমাকে দেখাও, আমি ওখান থেকে আর পড়াশোনা করবো না, বইটা বের হয়ে আসবো ওখান থেকে। কোনোদিন প্রতিপাদন আসে না। অনেকে বলে যে প্রতিপাদনের 2 লাইন আগে থেকে, হ্যাঁ সেটা আসে, বাট সেটা করার টাইম কি তোমার অ্যাডমিশন টাইমে? অ্যাডমিশন টাইমে আসে কি তুমি সূত্রের প্রতিপাদন শিখবা? না, সেটার জন্য এই যে বালছাল করবা, এটার জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েই আছে। বাট অ্যাডমিশন টাইমে আসে তোমাকে সূত্র ঝাড়া মুখস্থ করতে হবে। মনে রাখবা পরীক্ষার হলে ভিএইচ ইকুয়ালস টু কি, ভিএইচ ইকুয়ালস টু কি, আই বিভাগ এটিকিউ নাকি এনটিকিউ, এই চিন্তা করার টাইম নেই। তোমার পাশের ফ্রেন্ড ধারাকার ম্যাথ করে যাচ্ছে 3 ঘন্টার মধ্যে, টাইম পাবা না, কিন্তু মার্ক মাই ওয়ার্ডস, টাইম পাবা না। তোমাকে সূত্র যাতে জিব্বার আগায় থাকে। ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, কথা বলার আগে জিব্বার আগায় সূত্র থাকতে হবে, সূত্র ঝাড়া মুখস্থ করতে হবে। এখানেও মার্কেটিং, আমাদের সূত্রের জন্য একটা বই আছে, কিউএনএ গাণিতিক সূত্রাবলী। যাই হোক, সূত্র তোমাকে অনেক ভালো মতো জানতে হবে। 1 2 নম্বর পয়েন্ট হলো যে আমরা প্রতিপাদন শিখবো না কেন? হ্যাঁ শিখতেই পারি, আমাদের টিচাররা শিখাবেন, কিন্তু আমরা যাতে প্রয়োগে ফোকাস করি। তুমি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র 2 অক্ষের জন্য, ত্রিমাত্রিক অক্ষের জন্য জানো, কিন্তু তোমার একটা নৌকা থেকে 3 জন লাভ দিলে যে ম্যাথটা হবে তুমি পারো না, লাভের লাভ 0। পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রের প্রতিপাদন জানো, বাট একটা পাত্র থেকে গ্যাস বের হয়ে গেলে সেটা চাপ কতটুকু হবে এই ম্যাথ তুমি পারো না, 0। গ্রাহামের ব্যাপন সূত্রের প্রতিপাদন তুমি জানো, কিন্তু একটা গ্যাস মিশ্রণের ক্ষেত্রে আণবিক ভর কিভাবে বের করা হয়, যেটা ইঞ্জিনিয়ারিং আসছিল, এটা তুমি জানো না, আউটপুট 0। সো প্রতিপাদন না প্রয়োগ, প্রতিপাদন না প্রয়োগ, প্রয়োগই হইলো বেসিক। যেই কোচিং সেন্টার যেই ভাইয়া তোমার প্রতিপাদন করাচ্ছে সে ভালো ভাইয়া না, সে জাস্ট তোমাকে একটা চমক দিচ্ছে যাতে তুমি তার কাছে ভর্তি হও। বাট কে ভালো ভাইয়া? যে অনেক কয়টা প্রয়োগ দেখা যায়, এই সূত্রটা এইভাবে করা যায়, ওই সূত্রটা ওভাবে করা যায়। প্রয়োগ, ফোকাস অন প্রয়োগ, তাইলে টাইম মেনটেনিংটা হবে। সো এখন কথা হলো, আলাদা খাতায় আমরা প্র্যাকটিস করবো যাতে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। ছোট করার অভ্যাস আগে থেকেই করবো, যে ম্যাথ কিভাবে ছোট করা যায়, লেখা কিভাবে ছোট করা যায়। আর লাস্ট বাট নট লিস্ট,
হাতের লেখা ম্যাটার করে না, কখনোই ম্যাটার করে না। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার হাতের লেখা ম্যাটার করে না। সো যদি তোমার ম্যাথের প্রসিজার ঠিক থাকে, উত্তর ঠিক থাকে, তুমি ফুল মার্ক পাবা। যদি তুমি ম্যাথের উত্তরটা শেষের দিকে আসে ভুল হয়, প্রসিজারটা ঠিক থাকে, তাহলে তুমি একটা পার্শিয়াল মার্কিংও পেয়ে যাবা, ঠিক আছে? চিল্লাতে চিল্লাতে গলা ফেটে গেছে। সো তোমার হাতের লেখা কিন্তু ম্যাটার করে না। হাতের লেখা ম্যাটার করলে আর অনেকজনই চান্স পাইতো না। হাতের লেখা ডাজন্ট ম্যাটার। তুমি জাস্ট দেখবে যে তোমার প্রসিজার ঠিক আছে কিনা, উত্তর ঠিক আছে কিনা। 6 নম্বর পয়েন্ট, কেমিস্ট্রি। আমাদের ইঞ্জিনিয়ারিং এর মহাপুরুষেরা এরা আসে ম্যাথ করবে, পাগলের মধ্যে কেমিস্ট্রি ম্যাথ করবে, ম্যাথ করতে 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 ফাটাই দিবে। এবং এটা বুয়েটের কোশ্চেন ব্যাংক কেউ দেখে না। পরীক্ষার আগের দিন যায় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখবে, দেখে একটা জিনিস খুব মজার ভাবে আবিষ্কার করবে যে লাস্ট 3 ইয়ার্স, আমি 5 বছরের কথা বলবো না, লাস্ট 3 বছর তুমি আমার একটু কোশ্চেনগুলো জায়গায় দেখো যে ল্যাবরেটরি নিরাপদ রসায়ন ও কর্মমুখী রসায়ন, যে দুইটা চ্যাপ্টার তুমি জীবনও পড়ো না, পরিবেশ রসায়নের শুরুর দিকের যে মানে গ্যাসের সূত্র বাদে বাকি যে থিওরিগুলো আছে, ওই 3টা থেকে 100+ মার্ক আসছে, 100+। আগের বছরের কোশ্চেন দেখো জাস্ট। সো কেমিস্ট্রির লাস্ট কয়েক বছর ধরে থিওরিটিক্যাল কোশ্চেনে আসতেছে 100 বা 150-র মতো, ম্যাথ আসে 5টা। আর যেই 5টা যদি তুমি জাস্ট যে কোনো একটা রাইটারের ম্যাথ করে যাও পারবা ইজিলি, এইচএসসির ম্যাথ ইজি, নট দ্যাট হার্ড। সো কেমিস্ট্রি এখন টিচাররা বেশি ফোকাস করছে এইসব থিওরিটিক্যাল চ্যাপ্টারে। সো কেমিস্ট্রির থিওরি ইম্পর্টেন্ট, থিওরি ঝাড়া মুখস্থ করো, সূত্র মুখস্থ করো। আমার সময় কি হয়েছিল, আমি যখন পরীক্ষা দিলাম আমাদের কোশ্চেনটাতে প্রথমবার এত বেশি মেডিকেলের থিওরি দিল, ডেকর 90 সংকেত, তারপর হলো কোন গ্লোভস ইউজ করবো, এরকম অনেক প্রকার মানে লাইক লেম কোশ্চেন আসছিল যেগুলো ইঞ্জিনিয়ারিং এ আসার মতো না, পরিষ্কার মিশ্রণ। কিন্তু আমি কেন প্রিভিলেজে ছিলাম, কারণ আমি মেডিকেল প্রিপারেশনের সাথে নিয়েছিলাম, আমি আগাই গেছিলাম। মুদ্রা কথা হলো কেমিস্ট্রি থিওরিতে ফোকাস করো, কারণ কোশ্চেন প্যাটার্ন ইজ চেঞ্জিং। কেমিস্ট্রিতে যে তুমি ম্যাথ করে যায় 200 মার্কের ম্যাথ আসবে তা কিন্তু না। যদি বিলিভ না হয় কোশ্চেন দেখো, কেমিস্ট্রিতে থিওরি পড়তে হবে। হ্যাঁ ম্যাথ লাগে না সেটা না, বাট তোমাকে থিওরিতে ফোকাস দিতে হবে। আমাদের ছেলেপেলেদের এটা খুব বাজে অভ্যাস হলো, তারা থিওরি বাদ দিয়ে চলে যায়, ম্যাথের থিওরি লাগবে না, কেমিস্ট্রি থিওরি পড়তে হবে না, ম্যাথ পড়ো। বাট তোমাকে থিওরি মুখস্থ করতে হবে, বিক্রিয়া মুখস্থ করতে হবে, বিক্রিয়া লেখার অভ্যাস করতে হবে। 7 নাম্বার, গো ডিপ ইন ফিজিক্স, অ্যাজ ডিপ অ্যাজ ইউ ক্যান গো। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বিশেষ করে বুয়েটে বা কুয়েটে বা আইইউটিতে সবচেয়ে কঠিন কোশ্চেন কোন সাবজেক্টের হয়? ফিজিক্স। ভাইয়া সবাই যে বলে কেমিস্ট্রি, কারণ কেমিস্ট্রি কেউ পড়ে না, তুমি নিজেও ডেকর 90 সংকেত মানে না জানার সম্ভাবনা বেশি। সো ফিজিক্সটা সবচেয়ে কঠিন হয় আমার ক্ষেত্রে মনে হয়, এবং প্রতি বছর ফিজিক্সে দেখবা নতুন পেঁচানো কোশ্চেন আসে। আমি ফিজিক্সেই হলো আমাদের সময় সবচেয়ে খারাপ করছিলাম, কারণ এই ফিজিক্সটাতে তুমি যত ডিপে যাবে তত কম। সো ফিজিক্সের ক্ষেত্রে আমার কোনো বাধা নেই, তুমি পারলে পুরাতন বই পড়ো, পারলে তুমি 2-3টা রাইটার পড়ো, পারলে তুমি 4-5টা রাইটার পড়ো, পারলে তুমি বিদেশি বই পড়ো, পারলে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করো। ফিজিক্সে যত ডিপে যাবা তত কম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। সো ফিজিক্সের ক্ষেত্রে কোনো বাধা নেই, তুমি যা পড়বা পড়ো, বাট অ্যাটলিস্ট একটু এনশিওর করো যাতে তোমার সিলেবাসে থাকে। সিলেবাসের বাইরে পড়ে লাভ নেই, অ্যাকচুয়ালি কোশ্চেন আসবে না। সো ফিজিক্সের ক্ষেত্রে ডিপে যাও। কিন্তু ম্যাথ বই কেতাব স্যার থেকে অ্যাটলিস্ট 20+ কোশ্চেন কমন থাকবে, এটা আনাস বলে দিচ্ছে। 20টা না, অ্যাকচুয়ালি 20টা তো কোশ্চেনই থাকে, সরি ভুল করেছি, 10+ কোশ্চেন কমন থাকবে। সো কেতাব স্যারের থেকে 10+ কোশ্চেন থাকবে। এমনও গেছে যেবার ওখানে 18টা ম্যাথ কেতাব স্যার থেকে আসছে, 2টা আসছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে। সো ম্যাথের ক্ষেত্রে যে কোনো একটা রাইটার, বিশেষ করে কেতাব স্যার, খুব ভালো মতো A to Z প্রত্যেকটা ম্যাথ করো। আচ্ছা আরেকটা প্রশ্ন সবাই করে, ভাইয়া সম্ভাব্য ধাপসমূহের ম্যাথগুলো কেতাব স্যার করতে হবে নাকি? হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, তোমাকে করতে হবে, কারণ তুমি বইটা পড়তে পারছো, ঠিক আছে? সো কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমাদের সময় একটা ম্যাথ আসছিল যে 2টা কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের বিয়োগ হলো 1/4, বি এর মান কত? বি এর মান ছিল 2। এই ম্যাথটা কিন্তু আমি আগের দিন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে দেখে গেছি, হুবহু বসায় দিছি। আমাদের সময় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে অ্যারাউন্ড 4টা ম্যাথ মনে হয় হুবহু আসছিল। সো প্রতি বছর বিগত বছরের কোশ্চেন থেকে বেশ কিছু কোশ্চেন তুলে দেওয়া হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে না পড়ো, ম্যাথের কোশ্চেনগুলো তুমি পারবে না। ম্যাথের ক্ষেত্রে ডিপে যাওয়ার কোনো দরকার নেই, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির কোনো দরকার নেই। একটা বই করো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করো, তুমি অ্যাটলিস্ট 15+ অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। এবার চলে আসি 9 নাম্বার, মেক ওয়ান সাবজেক্ট ইউর স্ট্রেংথ। এটা হলো একটা খুব সিগনিফিকেন্ট পয়েন্ট। আমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রথম 1 ঘন্টার প্রায় আগে অ্যারাউন্ড 40-45 মিনিটের মধ্যে আমি কেমিস্ট্রি সব অ্যান্সার করে দিছি। কেমিস্ট্রি আমার স্ট্রং পয়েন্ট ছিল। আমার বন্ধু তকি, তোমাদের তকি ভাইয়ার স্ট্রং পয়েন্ট ছিল ফিজিক্স আর ম্যাথ। এরকম অনেকেই আছে যারা বুয়েটে পড়তেছে, তাদের এরকম সার্টেন সাবজেক্টের দক্ষতা অনেক বেশি থাকে।
আমার এক ফ্রেন্ড ওর দক্ষতা ছিল, যেমন তনয়ের দক্ষতা ছিল ম্যাথে। এরকম অনেক ঘটনা দেখা যায় যেখানে স্টুডেন্ট বাকি 2টা সাবজেক্টে খারাপ করছে। একটু চিন্তা করি, 3 সাবজেক্টে 600 মার্ক, ফিজিক্সে 200, কেমিস্ট্রিতে 200, ম্যাথে 200। চান্স পাইতে গেলে ভাইয়া কত পাইতে হয়? ভাইয়া চান্স পেতে গেলে কত পাইতে হয়? 300 পাইলে মোটামুটি চান্স শিওর। ভাইয়া যে বুয়েটে ফার্স্ট হয় সে কত পায়? কথিত আছে বুয়েটে যে ফার্স্ট হয়েছে সেও কখনো 500 ক্রস করতে পারে না, ঠিক আছে? ভাইয়া টপ 100 কতর মধ্যে থাকে? অ্যারাউন্ড 400 to 500 মার্কে, 400 থেকে 500-র মধ্যে টপ 100 চলে যায়। সো সিএসসি যাদের টার্গেট তাদের প্রায় 400টা রাইট, মানে 40টা প্রশ্ন রাইট করতে হয়। প্রশ্ন সেখানে না, প্রশ্ন হলো ধরো তোমার কেমিস্ট্রি স্ট্রং পয়েন্ট, তুমি কেমিস্ট্রিতে 160 পেলে, 160। তোমার ম্যাথ উইক পয়েন্ট, তুমি ম্যাথে পেলে 80, 160 আর 80 কত হয়ে গেল? 240। এবার ফিজিক্সে তোমাকে কয়টা রাইট করতে হবে ভাই চান্স পাওয়ার জন্য? মাত্র 6টা। মাত্র 6টা কোশ্চেন যদি তুমি রাইট করে আসতে পারো তোমার চান্স কিন্তু হয়ে গেছে। সো বুঝো যে যদি তোমার একটা সার্টেন সাবজেক্টের স্ট্রেংথ থাকে সেটা তোমাকে কতটা আগায় দেয়। আমার ক্ষেত্রে আমার যদি উইকনেস বলতাম, আমি ম্যাথে উইক ছিলাম, ফিজিক্সে মোটামুটি ছিলাম, কেমিস্ট্রিতে পাওয়ারফুল ছিলাম। সো আমার যদি চান্স পাওয়ার মূল সাবজেক্ট বলো, স্ট্রেংথ সাবজেক্ট হলো কেমিস্ট্রি। সো যে কোনো একটা সাবজেক্টকে স্ট্রেংথ বানায় নাও। 10 নম্বর ব্যাপার, একটানা অনেকক্ষণ দেওয়ার অভ্যাস করো, ইউ উইল গেট টায়ার্ড। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার একটা মজার ঘটনা উল্লেখ করি। যে ঘটনাটা হয়েছিল যে আমরা সবাই ভর্তি পরীক্ষার আগে অ্যারাউন্ড 20 মিনিট টাইম আছে, তুমি তো ভাবছো যে তুমি দিন রাত থেকে ফাটাই দিবা, একদম পুরো একদম শেষ করে দিবা, তাই না? কিন্তু আমি আশপাশে তাকায় দেখলাম, আমার তাকাচ্ছে, ও তাকাচ্ছে, সবাই দেখি চুপচাপ বসে আছে, কিছু দেখতেছে, ঘড়ি দেখতেছে, ক্যালকুলেশন করতেছে, বাট কেউ ওরকম সিরিয়াসলি এক্সাম দিচ্ছে না। তোমার ব্রেন আছে না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সবচেয়ে বাজে দিক যেটা, ওরা তোমার এইখানে আঘাত করবে। 3 ঘন্টা ধরে যখন 60টা কোশ্চেন, এত কঠিন কঠিন কোশ্চেন দিবে, সলভ করার পরে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, চান্স পেতে হলে আমি পারবো না ভাই, বাদ দাও, চান্স পাবো না, আর লিখতে পারবো না। এরকম অবস্থা কৌশিক ভাই আসে বসে, সে একটা পর্যায়ের পর ম্যাথ লেখে নাই, সে হলো সূত্র কাটা বসে দিয়ে আসছিল। সো টু বি অনেস্ট, দে উইল টেস্ট ইউর পেশেন্স। 3 ঘন্টা একটানা পরীক্ষা দেওয়া, বাসায় বসে 10 মিনিট 15 মিনিটের লিখিত পরীক্ষা দেওয়া সামথিং এলস, বাট 3 ঘন্টার পরীক্ষা, ইট উইল টেস্ট ইউর পেশেন্স। সো যা করো করো, যত জায়গায় এক্সামের আগে মডেল টেস্ট দিয়ে নিজের মাথাকে এমনভাবে তৈরি করবা যাতে তোমার একটানা অনেকক্ষণ দেওয়ার মেন্টালিটি থাকে, একটানা অনেকক্ষণ মনোযোগ থাকে। আমাদের নর্মালি 1 ঘন্টা কনসেন্ট্রেশন থাকে, 1 ঘন্টা পরে মাথা ওলাই যাবে। সো এখানে আরও একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে প্রথম 1 থেকে 2 ঘন্টায় তুমি যতগুলো রাইট করবা সবগুলাই কিন্তু যথেষ্ট অ্যাকুরেট হওয়ার চান্সেস থাকে। পরবর্তী লাস্ট 1 ঘন্টায় তুমি যা করবা ভুল হওয়ার চান্সেস অনেক বেশি। সো প্রথম 1 ঘন্টার মধ্যে আমরা যথেষ্ট ভালো ভালো জিনিসপাতি অ্যান্সার করে আসবো। সো যেই কারো এমন জায়গায় মডেল টেস্ট দিবা যাতে তোমার অনেক বেশি মডেল টেস্ট দেওয়া হয় এবং একটানা অনেকক্ষণ ধরে মডেল টেস্ট দাও, তাহলে তোমার এই যে পেশেন্স ভাঙেছে, আল্লাহ পারতেছি না, ধৈর্য নাই, এই অবস্থাটা যাতে না হয়। 11 নম্বর পয়েন্ট, ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাসায় বসে হয় না? হয় না, শেষ, কোনো চ্যাপ্টার ক্লোজ, কোনো দিন বাসায় বসে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয় না। কি করতে হবে? তোমাকে কোচিং লাগবে। মেডিকেল বাসায় বসে হয়, ভার্সিটিও হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোচিং লাগবে, কোনো কথা নাই, কোচিং লাগবে। এখন ভাইয়া ঢাকায় আসতে হয়, ঢাকায় না আসলেও হবে, কারণ এখন অনলাইন যথেষ্ট অ্যাভেলেবল হয়ে আছে, তুমি অনলাইন কোর্সেস করতে পারো। বাট এছাড়াও তুমি কোচিংয়ের আগেই বাসায় আগায় রাখতে হবে। কথা হলো কোচিং লাগবে, কিন্তু কোচিং তোমাকে শর্ট করে ম্যাথ করা শেখাবে না, টাইম মেনটেন শেখাবে না, তারা তাদের ক্লাসগুলো দিয়ে দিবে। বাট এই যে এই কনসেপ্ট বুক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তোমাকে অ্যাডমিশনের আগে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে আসে কোচিংয়ে ভর্তি হতে হবে। সো কোচিং মাস্ট বি লাগবে, বাট কোচিংয়ের পড়াশোনা যথেষ্ট আগায় নিয়ে আসেই কোচিংয়ে ভর্তি হতে হবে, নাহলে ধরা খাবা। এবার কথা হলো, যদি তুমি এগুলা না করে আসো কোচিংয়ের প্রেশার সামলাইতে পারবে না। এখন ইনডাউটেডলি কোচিংয়ের মধ্যে বেস্ট বর্তমানে বাংলাদেশে টপে আছে উদ্ভাস। আমি নিজেও উদ্ভাসের স্টুডেন্ট, আমি নিজেও তুখর ব্যাচ 1 স্টুডেন্ট ছিলাম। কিন্তু সবচেয়ে যেই মজার ঘটনাটা ঘটতো, একটা সপ্তাহে 2-3 দিন ক্লাস করে ধুম করে একটা উইকলি, তারপর ধুম করে আরেকটা উইকলি, আরেকটা কিছু নাই দেখতে উইকলি, একটা টাইম পরে হঠাৎ করে বইটা নোটিস দিয়ে দিল। মানে এত লাইটনিং ফাস্ট যাবে যে তুমি উইকলি 1 পড়া শেষই করো নাই, তার আগে উইকলি 2 দিয়ে দিছে। সো এই যে পেইনটা যদি তুমি আগে থেকে না পড়ে আসো তুমি সামলাইতে পারবে না। তুমি তোমার অনেক ফ্রেন্ডকে দেখবা যে অ্যাডমিশন, সে হয়তো বা এইচএসসিতে খুব ভালো স্টুডেন্ট ছিল, ইঞ্জিনিয়ারিং কোচিং আসে একদম ধরা খেয়ে গেছে, ঠিক আছে? সো তোমার যাতে প্রিপারেশনটা এমন থাকে যে তুমি যাতে সামলাইতে পারো। 12 নম্বর পয়েন্ট, 3,64,000 ভাইয়ার কাছে সাজেশন নেওয়া অফ করো। 3,64,000 ভাইয়ার কাছে সাজেশন নেওয়া, এটা একটা পয়েন্ট বলি। অনলাইনে বুয়েট প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে গাইডলাইন দেয় এরকম চ্যানেল হাজার হাজার আছে। তুমি জাস্ট নাম বলে, আমি বুয়েটেরই 100টা ভাইয়ের নাম বলতে পারবো যে হলো ইউটিউবে গাইডলাইন দেয়। কারো গাইডলাইন ভুল না,
কারো গাইডলাইন কি অযথা না, প্রত্যেকে নিজের জন্য যেটা বেস্ট মনে হয়েছে সে তোমার জন্য বেস্টটাই তোমাকে বলছে, দোষ তার না, দোষ তোমার, তুমি কেন এতজনকে ফলো করছো। ফাইন্ড ওয়ান গাই, যে কোনো একজনকে মানবা, একজনের কথাই শুনবা। আমার মেন্টর ছিল সাকিব ভাই। সাকিব ভাই আমাকে বলছে পুরাতন হাজারি পড়, কোনো কথা নেই পুরাতন হাজারি পড়, আমি পুরাতন হাজারি পড়ে ঠাকাই দিছি, কিন্তু পুরাতন হাজারি থেকে কমন পাইছি আমি না। আমাকে কৌশিক ভাই বলছে লিঙ্কনের বই পড়, আমি পড়ি নাই, কারণ কি আমার মেন্টর কৌশিক ভাই না। কৌশিক ভাই যদিও বুয়েট ফার্স্ট, বাট হি ইজ নট মাই মেন্টর, দ্যাটস ওয়াই আমি তার কথা শুনবো না। আমার মেন্টর যে, আমি যেই চ্যানেলের গাইডলাইন ফলো করি, আমি যার আন্ডারে আছি আমি তার মতো করে চলবো। একাধিক আমরা যখন এই যে অতি মনীষীতে গাজন নষ্ট, সামথিং লাইক দ্যাট, এই টাইপের একটা কথা আছে। তো তুমি যখন একাধিক মেন্টরি 3,64,561টা ভাইয়ার কাছে টিপস নিবা, ভাইয়ার কাছে পড়বা, যে কোনো বুয়েটের ভাইয়ের কাছে, ভাইয়া এটা কিভাবে করবো, এটা এক এক ভাইয়া এক এক বলবে, অ্যান্ড এট দি এন্ড অফ দ্য ডে তুমি পাগল হয়ে যাবা। সো ফাইন্ড ওয়ান মেন্টর, একজন মেন্টর নিয়ে তার কাছে স্টিক টু লাগিয়ে থাকো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তার গাইডলাইন অনুযায়ী আগাও, দেখবা তুমি যথেষ্ট ভালো একটা জায়গা ভালো প্লেস করে চান্স পাই গেছো। সো 3,64,000 ভাইয়ের কাছে পড়তে হবে না। আর একটা কথা, পড়াশোনার পাশাপাশি, কোচিং এর পাশাপাশি অবশ্যই একটা প্রাইভেট ব্যাচে পড়বা, ঠিক আছে। এখন অ্যাডমিশন টাইমে অনেকে দেখা যায় এই ভাইয়া ভালো এর কাছেও পড়বো, ওই ভাইয়া ভালো ওর কাছেও পড়বো, সে হারামজাদা কেমিস্ট্রি 4টা টিচারের কাছে পড়ে, ফিজিক্স 3টা টিচারের কাছে, ম্যাথ পড়ে 2টা টিচারের কাছে, সকাল 8টার দিকে বের হয় এবং রাত 10টার দিকে তুখর ব্যাচে ক্লাস করে বের হয়। আচ্ছা এই বুয়েটের ওরিয়েন্টেশনের দিনে কই ছেলেটা, আল্লাহ নাই ছেলেটা নাই, কেন চান্স পায় নাই, কারণ সে নিজেকে টাইম দেয় না। কোনো ভাইয়া ভালো পড়াইলে যে তার কাছে যে তোমাকে পড়তে হবে এরকম না, কোনো ভাইয়া তোমাকে চান্স পাওয়াই দিবে না, যে কোনো একজন ভাইয়া পড়বা। অ্যাক্সেস টিচার অ্যাডমিশন টাইমে পড়লে নিজেকে টাইম কম দিচ্ছ তুমি। আমি অনেক ভাইয়ার নাম বলবো না, উদ্ভাস বা ওমেকা বা যেখানে যাও অ্যাডমিশন টাইমে ফার্ম গেটে ঢুকার সাথে 10 থেকে 12টা ভাইয়ের নাম শুনবা, যা সবাই দৌড়, এখানে দৌড় ওখানে দৌড়, অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিন্তু তুমি তার জাস্ট ব্যবসাটা বা তার প্রাইভেট স্টুডেন্ট হয়ে যাচ্ছ। বাট তোমার কি লাভ হচ্ছে? তুমি যদি কেমিস্ট্রি ভালো পড়ো, কেন তোমার কেমিস্ট্রি 2টা জায়গায় পড়তে হবে? তুমি যদি ফিজিক্স ভালো পড়ো, কেন তোমাকে ওই ভাইয়ার কাছে যেতে হবে? আমি ভাইয়ার কাছে পড়ছি না, আমিও তো পড়ছি, কিন্তু যখন আমার দরকার ছিল, একদম যেমন হলো জাহিদ ভাইয়ার কাছে আমি কেমিস্ট্রি পড়ছিলাম, যখন আমার দরকার ছিল জাস্ট তার কাছে আমি 2 দিন কেমিস্ট্রি পড়ছি। এই 2 দিনের সে অনেক টাকা নিয়েছে, বাট সে যথেষ্ট ভালো পড়াইছিল আমাকে, আমি তার কাছে কৃতজ্ঞ। সো 2 দিন আমি পড়ছি তার কাছে। হিরণ ভাইয়ের কাছে 1 দিন পড়ছি, যখন আমার দরকার ছিল ওটুকু পড়বো, অযথা 3,64,561 ভাইয়ের কাছে পড়ার দরকার নাই। বাই দ্য ওয়ে, আমাদের হালফস্টাইনের কনসালটেন্সি সেন্টারে ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো, যে মার্কেটিং। ওকে, 13 নম্বর পয়েন্ট, এখানেও রিপিট হয় কিন্তু চেঞ্জ হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে, ভাই ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন রিপিট হয় না তো, ভার্সিটিতে রিপিট হয়। ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন রিপিট হয়, ইউ উইল বি স্টান্ড। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার শেষ করো, শেষ করার পরে আমার আসে বলো যে রিপিট হয় কিনা। যে কোশ্চেন 3-4 সালে আসলো সেই কোশ্চেন আবার 14-15-তে আসলো, আবার 18-19-এ আসলো, সেম কোশ্চেন রিপিট হয়, যদি মিস যায় তাহলে কিন্তু শেষ। এই কোশ্চেন সবাই কিন্তু পারবে, মনে রাখবা। তোমার চান্স কততে ভাই? 300 থেকে 400-এর মধ্যে একটা মার্কেট। সো যে ফার্স্ট হচ্ছে সেও কিন্তু 100 মার্ক টোটাল ছাড়ে আসবে, তোমাকে সব পারতে হবে না। কঠিন জিনিস 90% পোলাপানি পারবে না, বাট সহজ জিনিস যদি ভুল করো চান্স মিস হয়ে যাবে। 14 নম্বর পয়েন্ট, সব অ্যান্সারের মেন্টালিটি বাদ, সব অ্যান্সার করতে হবে না চান্স পাওয়ার জন্য। আমি আজকে একটা সত্য কথা স্বীকার করি, বুয়েট অ্যাডমিশন টেলসে হয়তো আমি বলছিলাম আমি কতগুলো অ্যান্সার করছি, আমি আজকে সত্য কথা বলি, আমি বুয়েট ভর্তি পরীক্ষায় 58টা অ্যান্সার করে আসছি। কয়টা ভাই? 58টা, ঠিক আছে। এটা আমি বাইরে বলতে লজ্জা পাই, কারণ তুমি যদি 58টা অ্যান্সার করে আসে 268তম না, লজ্জা লাগে, স্বাভাবিকলি লজ্জা লাগে। এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আপনি যে এত ফরফরাইলেন, আপনি কেন বুয়েটে ফার্স্ট হন না? এই জন্য ভাই, আমি বুয়েটে ফার্স্ট না, আমি অ্যাটলিস্ট সামনের দিকে থাকতাম, ঠিক আছে, বাট বেশি অ্যান্সার করার জন্য আমি ধরাটা খাইছি। আমার টার্গেট ছিল আমি সব অ্যান্সার করে আসবো। পাহলবি ভাই উদ্ভাসের একজন খুব সিনিয়র টিচার, ভাইয়া একদিন ক্লাসে একজনকে বলছিলেন যে তুই কয়টা অ্যান্সার করবি ইঞ্জিনিয়ারিংয়ে? ওই ছেলে বলছিল ভাইয়া আমি 600 মার্কে অ্যান্সার করে আসবো। বলছে তুই চান্স পাবি না। কথাটার মিনিং আমি এখন বুঝি, যদি তুমি সব অ্যান্সার করার মেন্টালিটি নিয়ে যাও তুমি পারবা না। যে বুয়েটে ফার্স্ট হয়, আই রিপিট, যে বুয়েটে ফার্স্ট হয় সেও সব অ্যান্সার করে আসে না। যারা সব অ্যান্সার করে এবং চান্স পায় তাদের সিরিয়াল নর্মালি 800-র পরে থাকে, 800-র পরে, মানে 1000 জনের মধ্যে 800-র পরে তাদের সিরিয়াল থাকে। এটাতে সবাই অ্যাগ্রি করবে। সো তোমার টার্গেট থাকবে যে ভাই আমি 40 থেকে 45টা সঠিকভাবে অ্যান্সার করে আসবো। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা লক্ষ্য করবা, যে এই ভিডিওর এই পর্যন্ত দেখছো তার মানে ধৈর্য আছে, শুনো, বের হয়ে শুনবা, কোশ্চেন তো খুব ইজি, মা 60টা লাগাই দিয়েছে, মা 50টা লাগাই দিয়েছে, ও কিন্তু চান্স পায় না, ও একটাও চান্স পায়, মানে লিখে না।
আমি বেরো হয়ে শালা কান্দে কুল পাই না যে কি কঠিন কোশ্চেন। আমি বেরো হলে আরে কোশ্চেন তো খুব সোজা, সব পারছি, সব সে একটাও চান্স পাবে না। তুমি এমন অনেক ফ্রেন্ডকে দেখবে সে খুব ডিপ্রেসড, সে 40টা 41টা অ্যান্সার করছে, ঠিক আছে, সুন্দর মতো সিএসসি ট্রিপল নিয়ে বসে আছে। তোমাকে সব অ্যান্সার করতে হবে না। যারা বলছে কোশ্চেন সোজা হয়, ও অ্যাকচুয়ালি কোশ্চেনের মধ্যে তারা টুইস্টটা বুঝতে পারেনি, যার কারণে সোজা মনে হয়েছে, ঠিক আছে। এইবার 15 নাম্বার, সাবজেক্টের চিন্তা বাদ দাও, আগে চান্স পাও। অনেকে আছে ভাইয়া বুয়েটে কত মার্ক পাইলে আমি সিএসি পাবো, কত মার্ক পাইলে ট্রিপলই পাবো। ভাই তোমার কি বুয়েট কুয়েট চুয়েট রুয়েট সাসকে জোক লাগে? লাইক ইজ দিস এ জোক? তুমি এইচএসসি পাস করো নাই, তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, তুমি কোনোদিন পড়াশোনা করো না, তুমি বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে আস করতেছো, কত মার্ক পাইতে হবে? লাইক সিরিয়াসলি মানে তোমার কি চান্স শিওর? তাই আমরা যাতে আগে সাবজেক্ট নিয়ে চিন্তা না করি, চান্স পাওয়ার পরে বহুত টাইম পাবি ভাই সাবজেক্ট নিয়ে চিন্তা করার, কিন্তু আগে পরে চান্সটা পা, তারপর সাবজেক্ট নিয়ে চিন্তা করিস, তাই না? সে কত মার্ক পাইতে হয়, আরে ভাই তুই আগে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন কর না, তারপর তুই 400 পা না, তারপর তুই সিএসসিটি পড়ে চিন্তা করিস, আগে এত লাফালাফি কেন? 16 নাম্বার, প্যারানাই চিল, কনফিডেন্স ইজ দ্য কি। মনে রাখবা, we are talking about বুয়েট, we are talking about কুয়েট, we are talking about চুয়েট, we are talking about রুয়েট, we are talking about আইইউটি, স্পেশালি বুয়েট। তুমি একটু দেখবা বুয়েট ব্যাপারটা নিয়ে যে কতটা পার্ট নেওয়া হয়, তুমি একটা স্টুডেন্ট না হলে বুঝবে না। ভাইয়া বুয়েটে পড়ায় কি জীবনের সব কিছু, ভাই আপনি পার্ট নিচ্ছেন। হ্যাঁ ভাই সবাই নেয়, অ্যাকচুয়ালি নেয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এগ্রি করবে যে সে জীবনে একদিন হলেও বুয়েটে পড়তে চাইছে, এবং তুমিও চাও। তুমি যতই বুয়েটকে হেড করো, যতই ওখানে ঘটনা ঘটুক, বাট উই স্টিল ওয়ান্ট টু গেট ইনটু বুয়েট। বাংলাদেশের 1 নম্বর ভার্সিটি অঘোষিত, হইতে পারে র্যাঙ্কিং পিছনে, র্যাঙ্কিং ডাজেন্ট ম্যাটার, তুমি নিজেও চাও ওখানে পড়তে, তুমি নিজেও জানো যে একটা বুয়েটের ভাইয়াকে তুমি কেমনে ট্রিট করো। সো ওরকম একটা টপ লেভেল বাংলাদেশের সেরাদের সেরার সাথে যখন তুমি পড়বা, তুমি নর্মালি বুয়েটে চিন্তা করো তো নটর ডেমে ছেলে পেলে পড়ে 400-র মতো, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যদি 10 জন করে নির্ধারিত হয়, তাহলে সেই 10 ডিস্ট্রিক্টের প্রত্যেকটা কলেজের ফার্স্ট বয় পড়ে বুয়েটে। সো এই লেভেলের মানুষজনের সাথে যখন তুমি পড়বা, তোমার অবশ্যই একটা জিনিস ম্যান্ডেটরি, দ্যাটস কনফিডেন্স। তুমি যদি আগে থেকে আমার কি চান্স হবে, আমি ম্যাথ পারবো, এত কঠিন কোশ্চেন, তুমি যদি এরকম মেন্টালিটি নিয়ে থাকো না, ধরা খাবা। কেন ধরা খাবা? কারণ ওই যে পাবলিকরা, তাদের বুয়েটের একটা খুব ম্যান্ডেটরি ডায়লগ আছে আমাদের, প্যারানাই চিল, এটা যে কোনো বুয়েটিয়ান বলবে। কারণ কি, তারা যত বেশি পেইন থাকে হোক, তার মধ্যেও তারা কনফিডেন্ট, তার মধ্যেও তারা চিল থাকে। বুয়েট ভর্তি পরীক্ষার দিন এত বেশি মানুষজন, এত বেশি মেধাবী, এত জনের মধ্যে যখন তুমি যাবা, তোমার মেন্টাল প্রেশারে মাথাটা বাস্ট হয়ে যেতে ধরবে। বাট এর মধ্যেও কারা প্যারানাই চিল অবস্থায় থাকবে, কারা প্রকৃত বুয়েটিয়ান হবে, প্রকৃত কুয়েটিয়ান হবে, প্রকৃত রুয়েটিয়ান হবে, যারা কনফিডেন্সটা ঠিক রাখছে এবং নিজের মাথাকে ঠান্ডা রাখছে। পরীক্ষা হলে হাইপার হয়ে ঘামে টামে চান্স মিস করা, ওকে, এটা খুব স্বাভাবিক, এটা যে কেউ করতে পারে। বাট মাথাটা ঠান্ডা রাখে, আরে প্যারানাই চিল, কোশ্চেন যা হয়েছে চান্স হবে, এই মেন্টালিটিতে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সো তোমাকে এই কনফিডেন্সটা অর্জন করতে হবে। কনফিডেন্স কখন অর্জন হয়? যখন তুমি জানো যে নিজের সর্বোচ্চ পরিশ্রমটা তুমি করছো। 17 নাম্বার, ইংলিশের জন্য কি পড়বো? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ইংলিশের জন্য কি পড়বো? যেই ভার্সিটিতেই পড়ে সেখানে যদি ইংলিশ আসে, তার বিগত 15-20 বছরের কোশ্চেন তো কোশ্চেন ব্যাংক তো পাওয়াই যায়। বিগত কয়েক বছরের কোশ্চেন দেখো, ওই বিগত বছরের কোশ্চেনগুলোই বারবার ঘুরায় পেঁচা দেয়, নতুন করে পড়ার কিছু নাই। ইংলিশ যদি তুমি বলো যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কতটুকু প্রভাব রাখে, আমি বলবো 10%, কারণ কেউই আমরা ইংলিশ পড়ি না। যারা পড়ি তারও বিগত বছরের কয়েক বছর কোশ্চেন দেখে যায়। সো ইংলিশ নিয়ে এত পিনিং নেওয়ার দরকার নেই। 18 নাম্বার, লিখে করার অভ্যাস করো। ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে লিখতে হবে, 3 ঘন্টা লিখতে হবে, 600 মার্কের এক্সাম দিতে হবে, লিখিত এক্সাম। সো ছোটো ছোটো ম্যাথ যখন বাসায় তুমি করবা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, লেখো। ম্যাথ দেখা হয় না, ফিজিক্সের ম্যাথ দেখা হয় না, সূত্র লেখো, কেমিস্ট্রির থিওরি বিক্রিয়া লেখো, লিখে করার অভ্যাস করো, তাহলে তুমি বাকিতে চাকা যাবা। 19 নাম্বার, অ্যানালাইজ দ্য কোশ্চেন্স। কিউএনএ, কোশ্চেন অ্যানালাইসিস। আমাদের কিউএনএ অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক প্লাস সাজেশন, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বানানো। ইউ ক্যান প্রেডিক্ট কোশ্চেন্স। হিরণ ভাই আমাদের জলপাই এক্সেলের হিরণ ভাই, বিগত বছরের বুয়েট কোশ্চেন তিনি প্রেডিক্ট করতে পারতেন। কিভাবে প্রেডিক্ট করতে পারতেন? কারণ সে প্রচুর কোশ্চেন অ্যানালাইসিস করছে। যখন তুমি দেখবা যে তড়িৎ দ্বিপল থেকে লাস্ট 15 বছরে নট এ সিঙ্গেল কোশ্চেন, একটা সিঙ্গেল কোশ্চেন আসে না, কিন্তু বৈদ্যুতিক ফোটার বিভব নির্ণয়ের ম্যাথ আসছে 7 থেকে 8টা, ধারক থেকে কোশ্চেন আসছে 16টা বা 17টা। তোমার কি মনে হয় যে তোমার বেলা ডিপোল আসবে? না। সেমিকন্ডাক্টরের সার্কিট দিয়ে ম্যাথ আসছে একটা, আর তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেমিকন্ডাক্টর সার্কিট সলভ করেছো, উড়ি বাবা এই নিয়ে তো পাগল হয়ে গেছো। কিন্তু সেমিকন্ডাক্টর সার্কিট থেকে কোনো ম্যাথই আসে না,
ওই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেনই আসে না, তাহলে তুমি ওই চ্যাপ্টার নিয়ে এত পিনিক কেন দেখাচ্ছ? কোশ্চেন কই থেকে আসে? কোশ্চেন কই থেকে আসে? তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ভাই চলতরির চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ডেল্টা নেটওয়ার্ক, ওয়াই নেটওয়ার্ক, স্টার নেটওয়ার্ক, ম্যাশ ল, জটিল জটিল বর্তনী, একটু 18-19-এর কোশ্চেনে যাও, বিদ্যুৎ বিল হিসাব করতে বলছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের চলতরির চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো বিদ্যুৎ বিল। এটা তুমি পড়ছিলা? এই যদি তুমি কোশ্চেন অ্যানালাইজ না করো, যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক না পড়ো, তুমি জানবা না। সো অ্যানালাইজ দ্য কোশ্চেন্স, ইউ ক্যান প্রেডিক্ট দ্য কোশ্চেন্স। কনফিডেন্স কখন আসবে? যখন তুমি জানবা যে এর বাইরে কিছু আসবে না। সো অ্যাডমিশন যত আগায় আসবে, তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে নিজের পড়াশোনার জগৎটাকে সিলেবাস থেকে আরও ছোট আনতে হবে। লাস্ট বাট নট লিস্ট, বি মোটিভেটেড and fascinated. You are talking about BUET, you are talking about KUET, you are talking about RUET, you are talking about CHUET, the best of the best. তুমি বেস্ট অফ দ্য বেস্টদের সাথে প্রতিযোগিতা করে বেস্ট অফ দ্য বেস্টদের সাথে পড়বা। সো মোটিভেশন ইজ এ মাস্ট। একটা পর্যায়ে পড়তে পড়তে, অস্বাভাবিক রকম পড়তে পড়তে, 7-8টা রাইটার পড়ার পরে, দিন রাত নোট করার পরে, 1000টা অনলাইন ক্লাস করার পরে, 1000টা ভাইয়ের কাছে পড়ার পরে একটা সময় আসে মনে হবে ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট? আমি বলি যেই দিন তোমার রেজাল্টটা হবে এবং তুমি জানবা যে বইটা তুমি কোন না কোনো একটা সিরিয়ালে তুমি ঢুকছো, তারপরের 1 ঘন্টার জন্য যদি তোমাকে বলা হয়, যদি আমাকে বলা হয় যে তুমি কি আরেকবার মরতে পারবা, ওকে ডান, করা যাবে। পরের 1টা ঘন্টা চান্স পাওয়ার পরে 1টা ঘন্টার জন্য লাইফে সব দিতে পারবা, ট্রাস্ট মি। জাস্ট ওই দিনটা পর্যন্ত ওয়েট করি। বেস্ট অফ লাক।